রেলের তদন্ত রিপোর্টই সামনে এসছে, তাতে দেখা যাচ্ছে মেনটেনেন্স বলে কিছু নেই, আধুনিক তথ্য প্রযুক্তিতে হাজার গাফিলতি, পরিকাঠামোর অভাব। আজ আবার দুর্ঘটনা, নতুন করে দুর্ঘটনা। এবার রেলমন্ত্রী দয়া করে ইস্তফাটা দিয়ে দিন। কারণ একটি ঘটনা বিচ্ছিন্ন হয়, দুটি ঘটনা বিচ্ছিন্ন হয়, দুর্ঘটনা দুর্ঘটনা হয়, কিন্তু লাগাতার যদি দুর্ঘটনা ঘটতে থাকে, যাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হতে থাকে, তাহলে তার নৈতিক দায়িত্ব নিয়ে ইস্তফাটা দেওয়া উচিত। সেখানে গিয়ে আমি গালে হাত দিয়ে বসে রইলাম, ফটো সেশন করলাম, ব্যক্তিগত ইমেজ বিল্ডিং পাবলিসিটি করলাম, এটা আর চলতে পারে না। ভারতবর্ষের রেল যাত্রীদের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে। मोदी का गारंटी, रेल में तो जीवन का गारंटी नहीं है। मोदी का गारंटी बोल रहे हैं आप लोग, वो तो पैसेंजर लोगों का ट्रेने में जीवन का गारंटी नहीं है। आपका गारंटी का क्या दाम है? मोदीर গ্যারান্টি যারা বলতো তারা মানুষের জীবনের গ্যারান্টি দিতে পারছে না। রেল মানেই দুর্ঘটনা, এবং রেলের মেইনটেনেন্স, রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, প্রযুক্তিগত ব্যবহার, প্রশিক্ষণ, শূন্যপদ পূরণ, পরিকাঠামো, যন্ত্রপাতি ঘাটতি, সবেতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। রেলটাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য যা যা সর্বনাশ করার দরকার, এরা সেই সমস্ত কাজ করে চলেছে, যাতে ভবিষ্যতে রেলটাকে বেচে দিতে পারে। সেই বেচার কাজও শুরু হয়ে গেছে, প্ল্যাটফর্ম ধরে ধরে, ট্রেন ধরে ধরে সব হচ্ছে। আজকে যে হয়েছে, এরপরে এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে, কারণ বারবার ঘটছে, একের পর এক ঘটনা ঘটছে। ওড়িশায় ঘটলো, ভারতের অন্য রাজ্যে ঘটে এসছে, আমাদের এখানে কুৎসিততম একটা রেল দুর্ঘটনা ঘটালো, মালগাড়ি গিয়ে একই লাইনে গিয়ে মেরে দিল কাঞ্চনজঙ্ঘাকে। সুতরাং তার তদন্তগুলো থেকে তো দেখা যাচ্ছে রেলের গাফিলতি, রেলের গাফিলতিতে হচ্ছে এই ঘটনাগুলো। রেল পরিকাঠামো নেই, শূন্য পদ, কর্মী নেই, প্রযুক্তি প্রশিক্ষণ নেই, প্রযুক্তি আপডেটেড নেই, ওয়াকি টকি নেই, আর কি? এরপরে রেলমন্ত্রী বসে থাকতে পারেন? অন্তত বিবেকের কাছে পরিষ্কার থাকতে তো নিজে ইস্তফাটা দিয়ে দেখান। আমরা রেল দপ্তরকে ঢেলে সাজানোর দাবি করছি, এবং এই রেলমন্ত্রীর পদে থাকার যোগ্যতা নেই, এবং এই দায় দায়িত্ব প্রধানমন্ত্রীকে এবং গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভাকে নিতে হবে। পরপর এইভাবে দুর্ঘটনা কোশ্মিনকালে কখনো ঘটেনি। দেখুন, আমি বলছি, মালদার মানিকচকে যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং কয়েকজন পরিকল্পিতভাবে রাজ্যের বাংলার বিরোধী শক্তি পরিকল্পিতভাবে কয়েকজন অশান্তি করার জন্য পুলিশকে আক্রমণ ইত্যাদি ইত্যাদি করেছে, এবং ওই এলাকায় নির্দিষ্ট একটা পকেটে ধারাবাহিক অশান্তি চলছে। বিদ্যুৎ বিভ্রাট বলে যেটা বলা হচ্ছে, বাংলায় লোডশেডিং নেই, ওখানে কোনো লোডশেডিং হয় না, বিদ্যুৎ ঘাটতি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় লোডশেডিং হয় না। মালদায় কোনো বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং হয়নি। মালদার মানিকচক, এনায়েতপুর, যে জায়গাটা নিয়ে গন্ডগোল, ওখানে বিদ্যুৎ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য মালদার বিদ্যুতের যে পাওয়ার গ্রিড, সেই গ্রিড থেকে মানিকচক পর্যন্ত 89টা ওখানে 132 কেভি এইচটি লাইন বসানোর জন্য, আই রিপিট, 132 কেভি এইচটি লাইন বসানোর জন্য ওইখানে পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত 89টা টাওয়ার বসানোর দরকার। বিদ্যুৎটা তো আসবে, পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎটা আসবে, বিদ্যুৎ রয়েছে, বিদ্যুৎটাকে সেই এলাকায় আরো উন্নত পরিষেবার জন্য আনতে হবে। বিদ্যুৎ দপ্তর কাজ করছে সেখানে। পাওয়ার গ্রিড থেকে মানিকচক আসার এবং সেখানে উন্নত মানের পরিষেবার 132 কেভি এইচটি লাইনের জন্য 89টা টাওয়ার তৈরি করা দরকার। তার 86টা
89টা টাওয়ারের মধ্যে 86টা টাওয়ার তৈরি হয়ে গেছে, 3টে টাওয়ার তৈরি বাকি আছে এবং কয়েকজন বাধা দিচ্ছে, অশান্তি করছে, উস্কানি দিচ্ছে। ওই 3টে টাওয়ার যদি বসে যায় তাহলে ওই গোটা এলাকাটায় নিরবিচ্ছিন্ন উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা দেওয়া যাবে। ইচ্ছাকৃতভাবে হতে দেওয়া হচ্ছে না, একটা চক্র ইচ্ছাকৃতভাবে প্ররোচনা দিচ্ছে, অসহযোগিতা করছে যাতে ওই কাজটা সম্পূর্ণ না হয়। মানুষ ভাবছে লোডশেডিং, মানুষের মধ্যে অপপ্রচার করা হচ্ছে লোডশেডিং। না, লোডশেডিং নয়, বিদ্যুৎ ঘাটতি নয়, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবাটা মালদার পাওয়ার গ্রিড থেকে মানিকচকে আনার জন্য যে 89টা ওখানে টাওয়ার দরকার, 132 কেভি এইচটি লাইন, 89টা টাওয়ার দরকার, 86টা হয়ে গেছে। 3টে হলে কমপ্লিট হয়ে যায়, গোটা এলাকায় বিদ্যুতের সমস্যা থাকবে না, কিন্তু করতে দেওয়া হচ্ছে না, জিইয়ে রাখা হচ্ছে, ছুতো করে গন্ডগোল করানো হচ্ছে, জাতীয় সড়ক রাজ্য সড়ক অবরোধ করানো হচ্ছে, মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে। বিরোধীরা বলছেন লোডশেডিং, লোডশেডিং নয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে আক্রমণ করা হয়েছে পরিকল্পিতভাবে, পুলিশ রক্তাক্ত হয়েছে, ওসি আইসি রক্তাক্ত, একাধিক পুলিশ কর্মীকে ধরে নিগ্রহ করা হচ্ছে, গন্ডগোল করা হয়েছে। এরপরে সেখানে পুলিশকে কিছু কড়া ব্যবস্থা নিতে হয়েছে, কিন্তু এর সঙ্গে বিরোধীদের পুলিশকে সমালোচনা করা, ট্রিগার হ্যাপি পুলিশ বলা, এগুলো সব ভিত্তিহীন। সিপিএম জমানায় একের পর এক গুলি করে করে লোকে মারত, গণহত্যা করে দিত পুলিশ। বিজেপির অন্য জায়গায় পরের পর কাস্টাডিয়াল ডেথ, এনকাউন্টার পরপর চলছে, পুলিশের গুলিতে মৃত্যু। এখানে ওসব হয় না। এখানে কিছু লোক বিদ্যুতের সমস্যাটা জিয়ে রাখতে চাইছেন, তারা চাইছেন না মানুষ বিদ্যুৎ পাক। বিরোধীরা বলছে বিদ্যুৎ নেই, ভুল, বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে। বিদ্যুৎটাকে ঠিকভাবে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার কাজ চলছে এবং উন্নত মানের বিদ্যুৎ পরিষেবার জন্য 89টা টাওয়ার ওই লাইনটায়, পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত 89টার মধ্যে 86টা হয়ে গেছে। এনায়েতপুর এলাকাটায় 3টে টাওয়ার বসাতে দিচ্ছে না, উদ্দেশ্য প্রণোদিত ভাবে অসহযোগিতা করছে বিদ্যুৎ দপ্তরকে। বারবার বিদ্যুৎ দপ্তরের অফিসাররা গেছেন, বারবার পুলিশ প্রশাসন বুঝিয়ে আবেদন করেছে, আরে মশাই টাওয়ারটা তো আপনাদের উপকারের জন্য, এই 3টে টাওয়ার বসলে তো গোটা এলাকাটায় বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন উন্নত মানের বিদ্যুৎ থাকবে। এখন মুশকিল হচ্ছে ওখানের কিছু লোক চাইছে, বিরোধী শক্তি কিছু লোক চাইছে যে সমস্যাটা থাকুক যাতে মানুষকে উত্তেজিত করা যায়। তারা বলছে লোডশেডিং, লোডশেডিং হয় না। তারা বলছে বিদ্যুৎ বিভ্রাট, কোনো বিভ্রাট নয়। তারা বলছে এটা বিদ্যুতের গাফিলতি, গাফিলতি নয়, বরং ওই জায়গাটা আরো বেশি করে যাতে ঠিকঠাক বিদ্যুৎ পৌঁছয় তার কাজ হচ্ছে, সেইটা বাধা দিয়ে এই গন্ডগোলটা তৈরি করা হয়েছে। এর সঙ্গে লোডশেডিং এর কোনো সম্পর্ক নেই। পুলিশ যেটুকু করেছে সেটুকু পুলিশকে আত্মরক্ষার্থে, প্ররোচনার জন্য পুলিশকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে। একটা গন্ডগোল তো ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকে রাখা হচ্ছে, তো পুলিশ সরিয়ে দেবে না? যারা যাত্রীরা আছেন, বাস, গাড়ি, অন্যান্য যানবাহন, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর সরতে বললে তখন পুলিশকে অ্যাটাক করবে? হয় নাকি কখনো? ফলে এটা একদম পরিকল্পিতভাবে কয়েকজন ইস্যু তৈরি করার জন্য এই কাণ্ড করেছেন। আর যারা এখন জ্ঞান দিচ্ছেন তাদের জমানায় কতবার পুলিশ গুলি চালিয়েছে আর কতজন মারা গেছে সেই হিসাবটা দিন না। অন্য রাজ্যে কি হচ্ছে, সিপিএম জমানায় কি হয়েছে। ফলে এটার সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। পার্টিকুলার মানিকচকের এনায়েতপুরের ওই জায়গায় কিছু বিরোধী শক্তি, অশুভ শক্তি, তারা চক্রান্ত করে বিদ্যুতের সমস্যার সমাধান করতে দিচ্ছে না, বিদ্যুৎ দপ্তরকে সহযোগিতা করছে না। 3টে পোস্ট টাওয়ার কমপ্লিট করতে দিলে গোটা এলাকাটার বিদ্যুতের সমস্যার সমাধান হয়ে যায়, করতে দিচ্ছে না।
তারাই অশান্তির জন্য অবরোধ করেছে, তারাই মানুষের সমস্যা তৈরি করেছে, ইস্যু তৈরি করার জন্য। পুলিশকে তারা আক্রমণ করেছে, প্ররোচনা দিয়েছে, পুলিশকে আক্রমণ করেছে, আহত করেছে। সেই জায়গায় যেটুকু দরকার পুলিশ অত্যন্ত সেই জায়গাটায় একটা ন্যূনতম ব্যবস্থা তাদের নিতে হয়েছে। বাম এবং কংগ্রেস যৌথভাবে ওখানে বন্ধের ডাক দিয়েছে। ওরা তো এই করার জন্যই করেছে। বাম এবং কংগ্রেস বা যারাই ওখানে এটা করে থাকুক, এরা তো এইসব পরিকল্পনার পেছনে আছে। 3টে টাওয়ার বসাতে দিলে ওখানে বিদ্যুতের সমস্যা থাকবে না, এটা বাম আর কংগ্রেস জানে না? বাম আর কংগ্রেস নেতারা জানেন না যেখানে 132 কেভি এইচটি লাইন টানার কাজ হচ্ছে? ওরা জানেন না যে 89টা টাওয়ার ওখানে লাগবে গ্রিড থেকে মানিকচক অব্দি? তার 86টা টাওয়ার বসে গেছে, 86টা। বাকি রয়েছে 3টে টাওয়ার। সেইটা বসাতে দিচ্ছে না মানুষকে বিরক্ত করার জন্য, সেটাকে বসাতে দিচ্ছে না ইস্যুটা তৈরি করে রাখার জন্য। সেই কারণে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করেছে তারা পরিকল্পিতভাবে। তাতে আরো বোঝা যাচ্ছে যে অশুভ শক্তি, যারা গন্ডগোল চাইছে, যারা অসহযোগিতা করছে, তাদের পেছনে এই বাম কংগ্রেস এরাই আছে। জানা যাচ্ছে সোনারপুরে জামাল সেটা সালিশি সভা চালাতো, পাশাপাশি বিধানসভা ভোটের পরে ভোট পরবর্তী হিংসাতেও তার ভূমিকা রয়েছে। যদি থেকে থাকে, তার যদি তথ্য প্রমাণ থাকে, আইনের পথে চলবে। এখন তো কারোর কিছু বলে দিতে কোনো সমস্যা নয়। যদি কেউ সত্যি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে সে ব্যবস্থা তার হবে। সিএসসির বিরুদ্ধে মাসুল বৃদ্ধির অভিযোগে ভিক্টোরিয়া হাউস ঘেরাওয়ের ডাক দিতে পুলিশ অনুমতি দেয়নি, হাইকোর্টের দ্বারস্থ। হাইকোর্ট অনুমতি, হাইকোর্ট মামলাটা 22শে জুলাই করতে চায়। এখন শুনেছিলাম কি একটা 21শে জুলাই কে নাকি ঘোষণা করেছিলেন, তার দলই বললেন না 21শে জুলাই হবে না। আমরা বলেছিলাম ওসব পাল্টা করতে যাবেন না। সিএসসির ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে সিএসসি প্রাইভেট পার্টি, সিএসসি সরকারি নয়। এই সিএসসি কে একচ্ছত্র জায়গা দিয়ে গেছে সিপিএম, বামফ্রন্ট সরকার। এখানে কোনো অপশন নেই, সিএসসির কাছ থেকেই নিতে হয়, মনোপলি। কিন্তু রাজ্য সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে, অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী, যেখানে সরকারি বিদ্যুৎ ব্যবস্থা, সেই জায়গাটা মানুষের উপর চাপ যত কম থাকে, আর সিএসসি কেও বারবার প্রয়োজনীয় কড়া বার্তা দেওয়া হয়। সিএসসি কেও যথাযথ কড়া বার্তা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, যাতে মানুষের উপর কোনো চাপ বৃদ্ধি না হয়। তো এরপরে যদি কেউ সেখানে কিছু বলেন, করতে যান, সে তাদের ব্যাপার। গতকালের শুভেন্দু অধিকারীর এই ছাত্র বিকাশ সমর্থন করছেন, বলছেন ওটাই ওরা হিন্দুত্বের লাইন অনেকেই সমর্থন করে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী যারা মুখের কথা বলেছেন শুভেন্দু অধিকারী, আবার সুকান্ত মজুমদার বলছেন তথাগত ব্যক্তিগত মত। আমরা বারবার বলি যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল। আমরা বারবার বলি বিজেপি ধর্মনিরপেক্ষতা এবং পরধর্ম সহিষ্ণুতায় বিশ্বাস করে না। তারা উগ্র হিন্দুত্বের মার্কেটিং করে। তারা হিন্দুরও বন্ধু নয়, তারা মুসলমানেরও বন্ধু নয়। কারণ তারা উন্নয়ন করতে পারে না, উন্নয়নে বাধা দেয়, জনবিরোধী আর্থিক নীতি নিয়ে চলে, আর তার থেকে নজর ঘোরাবার জন্য উগ্র হিন্দুত্বের মার্কেটিং করে বেড়ায়। তো সেই আমাদের কথাটাই তো সত্যি বলে প্রমাণ হচ্ছে। আজকে আপনারা দেখুন, মানুষ বুঝছেন। অযোধ্যা, রাম মন্দির। এত ঢাকঢোল পিটিয়ে লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধনটাকে একটা ইভেন্টে পরিণত করা হলো। শঙ্করাচার্যরা বললেন হিন্দু আচার মেনে উদ্বোধন হয়নি, গাজুয়ারি করে প্রধানমন্ত্রী করলেন। সেই ফৈজাবাদে কিন্তু হেরে গিয়েছে বিজেপি, হেরে গিয়েছে। কারণ মানুষ বুঝছেন যে শুধু ধর্মে দিয়ে পেট ভরে না, বিজেপি আর্থিক নীতি থেকে নজর ঘোরাতে চাইছে। তো বাংলার ক্ষেত্রে সেই একই ভুল পথে তারা হাঁটছে। আমরা যেটা বারবার বলে এসেছি যে ওদের উন্নয়ন নেই, ওরা বাংলাকে বঞ্চনা করে, বাংলাকে অসম্মান করে, শুধুমাত্র উগ্র হিন্দুত্বের কথা বলে। কাল থেকে যে কথাগুলো বলা হচ্ছে, তো সেগুলো থেকে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে একেবারেই সংবিধান, দেশের ধর্মনিরপেক্ষতার ভাবমূর্তির বিরুদ্ধে গিয়ে এরা কথা বলছে। হিন্দুত্বের লাইন অযোধ্যায় হারার পর
হিন্দুত্বের লাইন ডিভিডেন্ড দেবে কিনা এই প্রশ্নের উত্তর তো অযোধ্যা দিয়ে দিয়েছে, ফৈজাবাদ দিয়ে দিয়েছে। রাম মন্দির রাম মন্দির রাম মন্দির রাম মন্দির করে তড়িঘড়ি ভোটের আগে রাম মন্দির উদ্বোধন করে, এখন অবশ্য একটু ছেঁদা হয়ে ভগবান রামের মাথায় জল পড়ছে শোনা গেছে, কিন্তু ভোটে ফৈজাবাদে তো হেরে গেল বিজেপি। তাহলে ধর্ম যার যার, সমাজ উৎসব সবার। আমি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে পারি, আমি হিন্দু ধর্মকে যেমন সম্মান করব, শ্রদ্ধা করব, তাহলে আমি অন্য ধর্মকেও নিশ্চিতভাবে শ্রদ্ধা করব, সম্মান করব। তো এরা যদি রাজনৈতিক দলের কাজ রুটি কাপড়া আর মাকান, রাজনৈতিক দলের কাজ হিন্দু মুসলমান খ্রিস্টান নয়। রাজনৈতিক দল হিন্দু মুসলমান খ্রিস্টান করবে না, রাজনৈতিক দল রুটি কাপড়া আর মাকান করবে। রুটি কাপড়া আর মাকান দিতে না পারলে তখন ধর্ম নিয়ে মার্কেটিং হয়। বিজেপি সেইটা করছে। কোনোদিন ভারতবর্ষের মানুষ উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবেন না। সুকান্ত মজুমদার বলেছেন যে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা তার নিজের কথা, এটা দলের কথা নয়, বিজেপি দল সবাইকে নিয়ে চলতে চায়। তাহলে যেটা একজন বলছেন অন্য নেতা তার উল্টো বলছেন, সুকান্ত বাবু যে ঠিক বলছেন বা তিনি দলের কথা বলছেন তার প্রমাণ কি? একজন একটা কথা বলেছেন, সেটা যদি একেবারে পার্টি লাইনগতভাবে বিরোধী হয়, তাহলে সুকান্ত বাবু এমন প্রমাণ দিন যে যিনি এটা বলেছেন পার্টি লাইনের বিরোধিতা করেছেন, পার্টি লাইনের উল্টো বলেছেন, তারা সেটা অনুমোদন করছেন না এবং কড়া ব্যবস্থা নিচ্ছেন। তার তো কোনো নমুনা সুকান্ত মজুমদারের গলায় দেখতে পাচ্ছি না। অর্জুন সিংকে সতর্ক করেছেন সুকান্ত মজুমদার, কিছু বলার থাকলে কেন্দ্রীয় সভাপতিকে বলুন, দলে বলুন, নিজের মনের কথা কেন বাইরে বলছেন। অর্জুন সিংকে যদি সুকান্ত মজুমদার সতর্ক করে থাকেন, তাহলে আমার মনে হয় আগামী 2-3 মাস ব্যারাকপুর এলাকা দিয়ে সুকান্ত মজুমদার আর যাতায়াত করবেন না। তো সুতরাং এটা ওনার রুট ফুট চেঞ্জের ব্যাপার, এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। অনেকে বলছেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগদান না, করবে বলছি বলে অর্জুনের রাস্তা পরিবর্তন কেন করতে হবে? না, আমার মনে হয় অর্জুন সিংকে যদি সতর্ক করলেন, অমুক করলেন, এইসব যেগুলো আপনারা বলছেন সুকান্ত মজুমদার, অর্জুন সিংকে যদি এরকম সতর্ক করলেন, বকে দিলেন, অমুক করলেন, আপনার এগুলো যদি সত্যি হয়, তাহলে আগামী 2-3 মাস ব্যারাকপুরের রুট দিয়ে সুকান্ত মজুমদার যাতায়াত করবেন, ওই ঘুরে ওপাশ দিয়ে ঘুরে মনে অধিকার প্রোগ্রাম নেবেন। কেন্দ্রীয় মন্ত্রী আক্রান্ত হওয়ার ভয় নেই? আমি এসব জানি না, কিন্তু আমার মনে হয় ওইসব তল্লাটে সুকান্ত মজুমদার আছে, মানে দূর থেকে সতর্ক করবে, দূর থেকে সতর্ক করবে। শুভেন্দু বিতর্ক ছড়িয়ে দিয়েছে তৃণমূলে নাকি ফের ঘোরাফি করবে। কে? তার জন্যই শুভেন্দু এই বাইনারিটা বিজেপির বিরুদ্ধে বিতর্ক তৈরি করে দিয়েও তৃণমূলে ঢুকছে নাকি ঠিক আছে। আমি বলতে পারবো না, আমি একেবারেই মানে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। উনি তৃণমূলে ছিলেন, উনি বিজেপিতে গেছেন, এখন বিজেপির একটা তথাকথিত যে লাইন যার মধ্যে যাবতীয় ভাঁওতাবাজি আছে, তার উল্টো কিছু বলেছেন। এবার এটাও হতে পারে যে বিজেপির যে লাইনটা, সেটা তো শাক দিয়ে মাছ ঢাকার লাইন। বিজেপি যে বলে যে আমরা এই যেটা বিজেপি নেতারা কি বলছেন, শুভেন্দু অধিকারী উগ্র একটা ধর্মের কথা বলেছেন, আর বিজেপি বলছে না আমরা সকলকে নিয়ে চলি। এটা তো বিজেপির শাক দিয়ে মাছ ঢাকা, আর শুভেন্দু অধিকারী শাকটা সরিয়ে মাছটা প্লেটের উপর বসিয়ে দিয়েছে। ফলে এটা ওরা ঠিক করে নিন কে ঠিক কে ভুল। কারণ বিজেপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে, আর সেই কথাটাই শুভেন্দু অধিকারী বলেছেন। সুকান্ত মজুমদাররা তার উপর যে কোটিংটা দিতে চান, সেই কোটিংটা থেকে বেরিয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির যে অরিজিনাল লাইন, অর্থাৎ উন্নয়নের কোনো বালাই নেই, শুধু ধর্ম নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মেরুকরণ করা, সেটাই শুভেন্দু বাবুর মুখ থেকে বেরিয়ে গিয়েছে। ফলে এটা সম্পূর্ণ ওদের অভ্যন্তরীণ লাইনগত বিষয়। কিন্তু সুকান্ত বাবুরা যেটা বলছেন যে আমরা সকলকে নিয়ে চলি, না, চলেন না। আপনারা যেটা করেন সেটাই শুভেন্দু বাবু বলে দিয়েছেন।
বিজেপির মুখোশটা শুভেন্দু অধিকারী খুলে দিয়েছে। বিজেপি যেটা করে সেটাই শুভেন্দু অধিকারী বলেছে। বিজেপির অন্তরাত্মার কথাটাই শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেরিয়েছে। ফলে এটার সঙ্গে আমি কোথাও কোনো অভ্যন্তরীণ বড় দ্বন্দ্ব খুঁজে পাচ্ছি না। যারা শাক দিয়ে মাছ ঢাকতে চায় বিজেপির, আর শুভেন্দু ধৈর্য হারিয়ে ভোটের রেজাল্টের পর শাকটা সরিয়ে মাছটা দেখিয়ে দিয়েছে। এই যে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী যে পরস্পর বিরোধিতা, এটা কি এ রাজ্যে বিজেপি সংগঠনকে দুর্বল করেছে? সংগঠন থাকলে তো দুর্বল করবে, যার সংগঠনে নেই তার আবার দুর্বল কি? যার সংগঠনই নেই তার আবার দুর্বল কি? শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী, শুভেন্দু অধিকারী আমাদের কুৎসা করেন, শুভেন্দু অধিকারী আমাদের বিশ্বাসযোগ্যতা, আমাদের মানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, বিশ্বাসঘাতকতা করে গেছেন। আমি সকলকে একটা অনুরোধ করছি, আমার আগামী 2-3টে লাইন কিন্তু দেখালে সবাই একসঙ্গে দেখাবেন, কেটে কোনো সিঙ্গেল সেন্টেন্স তুলবেন না, কেটে দয়া করে কোনো সিঙ্গেল সেন্টেন্স তুলবেন না। শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তার নিজস্ব এজেন্ডায় বিজেপিতে। বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে, এবং তাকে মানুষ ক্রমশ, বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছে। কিন্তু ঘটনা হলো এই সুকান্ত বাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে, বিরোধী নেতা হিসাবে, বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী। তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে? শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে, ভুল কথা বলছে, তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায়। শুভেন্দুকে 4টি খারাপ কথা বললে 4টি খারাপ কথার জবাব দেওয়া যায়, তো বাকিদের তো কেউ নম্বরও দিই না। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে। তো এর বাইরে কোথায়? দিলীপ বাবুকেও তো ওরা সরিয়ে দিয়েছে। তো সুতরাং এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি, ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখাক, মুখে কথা বলছে কেন? শুভেন্দু অধিকারী আমাদের শত্রু, আমাদের নেত্রী, আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে। ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই, আমি সে ভাষায় ওকে উত্তর দিই। কিন্তু ও বলে দেয়া যায় ও বিরোধ, আমি আবারও বলছি, ও রাজনীতি ভুল, ও হারবে, কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে। ও তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলকে একটা সর্বক্ষণ একটা মানে চুলকানি রোগ হলে যেরকম হয়, ও একটা চুলকানির কারণ। সবসময় একটা অসংলগ্ন কথা বলা, ভুল কথা বলা, ইরিটেট করা, কিছু না কিছু। বিজেপিটা ছিল কোথায়? বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময়, আর তারপরে শুভেন্দু অধিকারী, এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাচারি চালায়, ওগুলো মানে ওগুলো মানে নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো পালিশ করার যোগ্য নেই। তো কি হবে ওদের? বিরোধী দল পারফেক্ট বিরোধী দল না, শুভেন্দু অধিকারী তার মানে পারফেক্ট বিরোধী। বাংলায় বিরোধী দল বলে কিছু হয় না। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে, কিন্তু কাগজে কলমে যদি বিরোধী দল থাকে, বিরোধী নেতা বলে কিছু থাকে, তাহলে সেখানে শুভেন্দু একটা চেষ্টা করছে। ওর চেষ্টার পদ্ধতি ভুল, ভাষা ভুল, বিশ্বাসযোগ্যতা নেই, ওকে খারাপ কথা বলবো। কিন্তু বিজেপির বাকি নেতারগুলো তো কিছুই না। নিট ইউজি নিয়ে আমরা বিতর্ক দেখেছি, নিট পিজির ক্ষেত্রে আমরা দেখছি এখন এই মেডিসিন, স্ত্রীরোগ, সার্জারি সব এগুলোর আসন বিক্রির একটা চক্রান্ত চলছে। বাংলাতেও অ্যাক্টিভ নিট এগুলো সব কেন্দ্রের একদম ভয়ঙ্কর কেলেঙ্কারি কেস। মেডিকেল ব্যাপারটাকে সারা ভারতবর্ষে একটা দুর্নীতির জায়গায় নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার। অবিলম্বে এই কনসার্ন দুর্নীতির সঙ্গে যারা আছে তাদের কাস্টাডিতে নিয়ে জেরা করা উচিত। এই পরীক্ষার সঙ্গে যারা আছে, এই গোটা সিস্টেমের সঙ্গে যারা আছে, তাদের তদন্তের আওতায় আনা উচিত। যে সাদ্দাম যে গ্রেফতার হয়েছে তার সঙ্গে একজন সিপিএম কর্মীর সংযোগ পাওয়া যাচ্ছে, সেখানে লুকিয়েছিল। যদিও সিপিএম এর বক্তব্য হচ্ছে এগুলো নাকি তৃণমূল তৈরি করছে,
তাদের সাথে কোনো সম্পর্কই নেই। সিপিএম এর সঙ্গে রশিদ খানের সম্পর্ক ছিল, সিপিএম এর সঙ্গে মজিদ মাস্টারের সম্পর্ক ছিল, সিপিএম এর সঙ্গে তপন শুকুরের সম্পর্ক ছিল, আর সিপিএম এর সঙ্গে সম্পর্ক নেই। বাংলার বৃহত্তম বিস্ফোরণের ঘটনা, রাইটার্স এর পাশে, লালবাজারের পাশে 60টা ডন রশিদ খান, সিপিএম চলতো 60টার পয়সায়। নিজেদের 6জন শীর্ষস্থানীয় নেতাকে রশিদের সঙ্গে কানেকশন বলে সাসপেন্ড করেছিল দল থেকে, ভুলে গেল সিপিএম। সিপিএম তো এই ধরনের গুন্ডা পোষা সমস্ত রকম বিতর্কিত লোকদের সঙ্গে যোগাযোগ এই সিপিএমই তো করে এসছে এতদিন। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় আজকে সিবিআই আবার এবিসি ভবনে রেড করেছে, জিজ্ঞাসাবাদ করছে। করেছে তদন্তটা নিরপেক্ষ থাকলেই হলো। যদি কোথাও কোনো ভুল থাকে সে তারা দেখবে, তারা তদন্ত করছেন, কিন্তু তদন্তটা যেন বিজেপির কথায় চালিত না হয়। বাজারে জিনিসপত্রের দাম বড্ড বেশি, মুখ্যমন্ত্রী 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, আজকে কমপ্লিট হচ্ছে। আলুটা তো দাম কিন্তু কমেনি। আসলে এই মূল্যবৃদ্ধি ব্যাপারটা গোটাটা তো শুধুমাত্র রাজ্য সরকারের হাতে নয়, পরিবহন খরচা থেকে আরম্ভ করে কৃষি পণ্য উৎপাদন থেকে শুরু করে সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকারের যে নীতিগুলো, নতুন কৃষি নীতি, কৃষি আইন, মজুতদারি আইন, এই পরিবহনের খরচ, এগুলো যেভাবে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিতে বাড়ছে, তাতে কি করে সম্ভব? ফলে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্স নামিয়ে করছেন, কিছু কিছু এফেক্ট আসছে, কিন্তু এর মেজর ব্যাপারটা কেন্দ্রের হাতে। কেন্দ্রীয় সরকারের নীতিগুলোর জন্য চেষ্টা করলেও পুরো দাম বাড়ানোটা, পুরোটা রোখাটা কেন্দ্রের জন্যই সম্ভব হয় না। পোল্ট্রি সংগঠন পরিবহন ধর্মঘট ডেকে দিয়েছে পুলিশের জুলুমবাজির বিরুদ্ধে, মুরগির মাংস খাবেন কি করে? আমার মনে হয় এগুলো আলোচনা করে ওদের কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটে থাকবে, ফলে নিশ্চিতভাবে সেগুলো আলোচনার মাধ্যমে কোনো ঠিক হবে। 21 তারিখে 21শে জুলাইয়ে বড়সড় ধামাকা অপেক্ষা করছে বলে সোশ্যাল মিডিয়া দেখছি বিভিন্ন পোস্ট, তৃণমূলের বিভিন্ন পোস্ট। এবং তৃণমূলের জমায়েতটাই একটা ধামাকা। মানে যোগদান- 21শে জুলাই আসল ধামাকাটাই হচ্ছে জমায়েত। ফলে সবসময় যোগদান এগুলো তো হতে থাকে, শহীদ তর্পণ হয়, আরো নানা অতিথিরা থাকেন, বর্ণময় সমাজের বিভিন্ন জগতের মানুষরা থাকেন, সব মিলিয়ে এটা গোটা তারিখটাই একটা ধামাকার তারিখ। আলাদা করে কোনো এই মুহূর্তে কোনো মন্তব্য করছি না। সোনারপুরে যে জামাল সরকার, তার সঙ্গে পুলিশের একাংশ মিলেমিশে রয়েছে, তাই তার বারবার তৃণমূলের স্থানীয় কর্মীরা এখন এইসব অভিযোগ। না, আমরা আবার বলছি, পুলিশের অধিকাংশই ভালো, সবাই ঠিকঠাক কাজ করেন, কিন্তু দু একজন নিশ্চিতভাবেই যাদের মুখ্যমন্ত্রীও তো সতর্ক করছেন, কোথাও কোথাও বিচ্ছিন্ন যে এই দাদাগিরি বা কারুর একটু এখানে দু একজন নেতা, দু একজন পুলিশ অফিসারের কোথাও না কোনো মদত না থাকলে এই বাড়বাড়ন্ত কি হয় নাকি কখনো? ফলে পুলিশের মেজরিটিটাই ভালো, প্রায় সবটাই ভালো, তারা অনেক পরিশ্রম করেন, সৎভাবে কাজ করেন, নেতারাও সবাই ভালো, কিন্তু দুদিক থেকেই দু একটা যদি এরকম মদত না আসে তাহলে এই ধরনের শক্তিগুলো মাথা তুলতে পারে না। মুখ্যমন্ত্রী সেগুলোই দমন করতে নেমেছেন। মালদার রতুয়া গঙ্গার দাসে গ্রামটা আস্তে আস্তে চলে যাচ্ছে, স্থায়ী বাঁধের দাবি অনেক দিনের, সেখানকার গ্রামবাসীরা বাঁধ পাচ্ছে না, রাস্তায় নামছে। সেই জায়গাগুলো, ওখানে কেন্দ্রের কি ভূমিকা আছে, কেন্দ্রীয় এজেন্সিগুলোর কি ভূমিকা আছে, রাজ্য সরকার ওই জায়গাটা কাজ করতে পারে কি পারে না, কি কি প্রয়োজন আছে, কাদের এখতিয়ারে পড়ছে, এই গোটা জিনিসটা দেখে নিশ্চিতভাবে জেলা প্রশাসন যা যা করার পদক্ষেপ নেবেন। এটা একটা খুব জেনুইন প্রবলেম হচ্ছিল, সিপিএম জমানাতেই তো এই নন্দীগ্রাম গণহত্যাটা হয়। এবার অনেক ক্ষেত্রে হচ্ছে কি, যাদের মৃতদেহ পাওয়া যায়নি দেখলে খারাপ লাগে, তাদের বাড়ির লোক এখনো আশা করে থাকেন হয়তো ফিরে আসবেন, কিন্তু সেগুলো ফেরার নয়। সিপিএম অনেক লাশ গায়েব করে দিয়েছিল, এগুলো হচ্ছে তার প্রমাণ। সিপিএম যে লাশ গায়েব করেছিল এগুলো হচ্ছে তার প্রমাণ, অর্থাৎ খুন করেছিল। আমরা বারবার বলেছিলাম, মমতাদি বারবার বলেছিলেন গণহত্যা করেছে, গণহত্যা করেছে, গণহত্যা করেছে, লাশ গায়েব করেছে। ফলে মানুষগুলো ফেরেনি। এবার না ফিরলে হয় কি, ডেথ সার্টিফিকেট না থাকলে তার পরিবার মৃত্যুজনিত যে কিছু ক্ষতিপূরণ বা এই ধরনের সেগুলো কোনোদিন পান না। ফলে যিনি নিখোঁজ তিনি খাতায় কলমে নিখোঁজ হয়ে বসে থাকেন। এবার ডেড বডি গায়েব করে দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আদালত বিবেচনা করে যদি কোথাও একটা কোনো কিছু বক্তব্য রেখে থাকেন, সেগুলো আমাদের আইনজীবীরা প্রশাসনও খতিয়ে দেখবে। কালনা পুরসভার চেয়ারম্যানের একটা ভিডিও ভাইরাল হয়েছে,
তিনি বলছেন জেলা নেতৃত্ব দেখছেন বিষয়। एक बार फिर से देखा जाए रेल दुर्घटना हुई है। देखिए बार बार रेल एक्सीडेंट हो रहा है, ये रेल मिनिस्टर को अभी रेजिग्नेशन देना चाहिए। एक एक्सीडेंट, दो एक्सीडेंट अनफॉर्चुनेट नहीं होना चाहिए, लेकिन